এই পুষ্যভূতি বংশ, পুষ্যভূতি পয়স্য করে পু, মধ্যন্বস্বয় জফলা, হ্যাঁ পুষ্যভূতি বংশ, পরের বংশ আর কি। পয়স্য করে পু, মধ্যাহ্নস্বয় ডান দিকে জফলা, ভয় দীর্ঘ তস্যিকারে তি, পুষ্যভূতি বংশ। আচ্ছা লেখ, পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বা এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, কি লেখবি লেখ। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রভাকর বর্ধন। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রভাকর বর্ধন। দাঁড়ি, শ্রেষ্ঠ রাজা ছিলেন, হ্যাঁ প্রভাকর, পয়ের ফলা ভয়াকারে ভাগ প বৈশিন্দ্র, প্রভাকর বর্ধন। তারপরে লেখ, শ্রেষ্ঠ রাজা ছিলেন হর্ষবর্ধন। শ্রেষ্ঠ রাজা ছিলেন হর্ষবর্ধন এবং শেষ রাজা ছিলেন হর্ষবর্ধন। হ্যাঁ শেষও ছিল হর্ষবর্ধন। তো এখানে যেটা ইম্পর্টেন্ট আসে যে পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতাকে প্রভাকর বর্ধন আর শ্রেষ্ঠ রাজাটাকে হর্ষবর্ধন। এখন হর্ষবর্ধন পয়েন্ট করবি, হর্ষবর্ধন রাজা কি কি কাজ করছে এই সম্পর্কে একটু জানতে হবে। হর্ষবর্ধন পয়েন্ট হবে, হর্ষবর্ধন পয়েন্ট করে লেখ ডান দিকে 606 খ্রিস্টাব্দে, 606 খ্রিস্টাব্দে প্রভাকর বর্ধনের পুত্র, প্রভাকর বর্ধনের পুত্র হর্ষবর্ধন, প্রভাকর বর্ধনের পুত্র হর্ষবর্ধন থানেশ্বরের সিংহাসনে বসেন। থানেশ্বর, থা দন্তানে নে তালিবি ছয় বয় বৈশিন্দ্র, থানেশ্বরের সিংহাসনে বসেন। তাহলে এখন যদি প্রশ্ন আসে যে প্রভাকর বর্ধন কোথাকার রাজা ছিল, থানেশ্বরের রাজা ছিল, তো ওর পুত্র কে ছিল হর্ষবর্ধন, উনি তখন সিংহাসনে বসেন। আচ্ছা দাড়ি দিয়ে নিচে স্টার মার্ক দিয়ে লেখ, হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি গ্রহণ করেন। হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি গ্রহণ করেন, হ্যাঁ শিলাদিত্য উপাধি গ্রহণ করেন। দাড়ি দিয়ে ওখানেই লেখ 606 খ্রিস্টাব্দে, 606 খ্রিস্টাব্দে তিনি হর্ষাব্দ নামে, তিনি হর্ষাব্দ, হ মধ্যাহ্নস্বয় রেপ আকার বয় দয় সংযুক্ত, হর্ষাব্দ, হ্যাঁ বয় দয়, হর্ষাব্দ নামে একটি নতুন শাল রচনা করেন। একটি নতুন শাল রচনা করেন বা একটি নতুন শাল মানে গণনা শুরু করে, একটা বছর গণনার একটা নতুন শাল, বুঝতে পারলি। তাহলে দেখ আমরা তিনটা শাল কিন্তু পাইলাম এই পর্যন্ত, একটা শকাব্দ, একটা গুপ্তাব্দ আর একটা হর্ষাব্দ, বুঝতে পারলি। তাহলে শকাব্দকে প্রচলন করলো কত খ্রিস্টাব্দে, 78, আর গুপ্তাব্দ কে করলো এই কত 320, আর হর্ষাব্দ কে করলো হর্ষবর্ধন কবে 606। এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবি, নাহলে কনফিউজ হয়ে যাবি। আচ্ছা তারপরে নিচে স্টার মার্ক দিয়ে লেখ, মানে এগুলো একটা বছর গণনা করার জন্য ওরা নিজে একটা শাল বানায়। নিচে স্টার মার্ক দিয়ে লেখ, হর্ষবর্ধনের সভাকবি ছিলেন, হর্ষবর্ধনের সভাকবি ছিলেন, হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট, বাণভট্ট ভ টয় টয়, বাণভট্ট, বয়াকারে বা মধ্যাহ্ন, বাণভট্ট। এটাও অনেকবার পরীক্ষায় আসছে যে বাণভট্ট কার সভাকবি ছিলেন, হর্ষবর্ধনের। আচ্ছা দাড়ি দিয়ে ওখানেই লিখতে পারিস বা আলাদাও লিখতে পারিস। বাণভট্টের লেখা দুটি বিখ্যাত গ্রন্থ, বাণভট্টের লেখা দুটি বিখ্যাত গ্রন্থ, বাণভট্টের লেখা
দুটি বিখ্যাত গ্রন্থ হর্ষচরিত ও কাদম্বরী। হর্ষচরিত ও কাদম্বরী কয়াকারে কা দ ময় বয় সংযুক্ত বৈশিন্দ্র শিকারেরই কাদম্বরী ময় বয় বৈশিন্দ্র শিকারেরই কাদম্বরী দাঁড়ি। দেখ এখানে প্রশ্ন আসে যে হর্ষচরিত গ্রন্থটি কার লেখা? বাণভট্টর লেখা। প্রশ্ন আসে কাদম্বরী গ্রন্থটি কার লেখা? বাণভট্টের লেখা। তাহলে বাণভট্ট কার রাজসভায় ছিল? হর্ষবর্ধনের। নিচে স্টার মার্ক দিয়ে লেখ। চীনা পরিবারজক হিউয়েন সাং। চীনা পরিবারজক হিউয়েন সাং বা হিউয়েন সাং এক মানে লেখলেই হইল। হস্যিকারে হি অন্তস্থ একারে এ দন্তান্ন হিয়েন সাং বা হিউয়েন সাং লেখলেই হইল। এগুলা বুঝলি, এগুলা চাইনিজ নাম, এক এক বইয়ে এক এক রকম দেখবি লেখা আছে। হিউয়েন সাং বা হিয়েন সাং, হ্যাঁ হিয়েন সাং লেখছিস। হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন। হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন। হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন। তাহলে এখানে প্রশ্ন আসে যে হিয়েন সাং কার আমলে ভারতে আসেন? ফা হিয়েন কার আমলে ভারতে আসে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। বুঝতে পারলি? ফা হিয়েন আসে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। ফা হিয়েন কোথা থেকে আসে? ও চীন দেশ থেকে আসে। আবার এই যে হিউয়েন সাং ও চীন দেখে আসে। দেখবি যেগুলা মানে হাইফেন দেওয়া 19 যুক্ত নাম ওগুলা চীন দেশের মানুষের নাম। বুঝলি? 19 আলা তারপরে একটু হাইফেন ঠাইফেন দেওয়া, হ্যাঁ ওই নামগুলা চীন দেশের মানুষের নাম। হ্যাঁ চীন দেশের ওই রকমই ইয়াং শিকিয়াং। হ্যাঁ আচ্ছা, তারপরে দেখ নিচে স্টার মার্ক দিয়ে লেখ। নিচে স্টার মার্ক দিয়ে লেখ। হিউয়েন সাংয়ের লেখা বা হিয়েন সাংয়ের লেখা বিখ্যাত গ্রন্থ সি ইউ কি। দন্তাশিকের সি একটু হাইফেন দিয়ে ইউ একটু হাইফেন দিয়ে কি, সি ইউ কি। এখানে প্রশ্ন আসে সি ইউ কি গ্রন্থটি কার লেখা? হিয়েন সাংয়ের লেখা। তার মানে দেখ যারা চীন দেশ থেকে আসুক, অন্য দেশ থেকে আসুক, ইন্ডিয়াতে যারা ঘুরতে আসছে না, আইসা ইন্ডিয়া দেখে ঘুরে দেখে একটা বই লিখে থুয়ে চলে যায়। বুঝলি? যেরকম দেখ ফা হিয়েন আসলো, আইসা কি লেখলো? ফু কুও কিং। ফা হিয়েন আইসা ফু কুও কিং লেখলো, লেখে চলে গেল। তারপরে এই যে হিয়েন সাং আসলো, আইসা সি ইউ কি লেখলো। আচ্ছা, তারপরে ওখানেই লেখ এই গ্রন্থ থেকে ওইখানে লিখে রাখ, এই গ্রন্থ থেকে তৎকালীন ভারতের বিভিন্ন অবস্থা ও প্রতিষ্ঠান সম্পর্কে জানা যায়। বিভিন্ন অবস্থা ও প্রতিষ্ঠান সম্পর্কে জানা যায়। তো মানে সি ইউ কি বইটা যদি পড়িস, তৎকালীন ভারত হর্ষবর্ধনের আমলে ভারতবর্ষটা কীরকম ছিল ওই সমস্ত জিনিসপত্র এখানে গোছাইয়া লেখা আছে। আচ্ছা, তারপরে নিচে স্টার মার্ক দিয়ে লিখবি হিয়েন সাং যখন ভারতে আসেন। নিচে স্টার মার্ক দিয়ে লেখ হিয়েন সাং যখন ভারতে আসেন। হিয়েন সাং যখন ভারতে আসেন তখন নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন শিলভদ্র।
শিল বানান তালিবি শয় দীর্ঘী, শিলভদ্র, শিলভদ্র। এখানে এটাও একবার পরীক্ষায় আসছিল যে হিউয়েন সাং যখন ভারতে আসেন তখন নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কে ছিল? শিলভদ্র, শিলভদ্র। হ্যাঁ, আচ্ছা, তারপরে নিচে স্টার মার্ক দিয়ে লেখ 620 খ্রিস্টাব্দে, 620 খ্রিস্টাব্দে নর্মদা নদীর তীরে, নর্মদা নদী, নর্মদা নদীর তীরে তিনি চালুক্যরাজ, তিনি বলতে কে? হর্ষবর্ধন। তিনি বলতে কে? হর্ষবর্ধনের আলোচনা চলছে না, হর্ষবর্ধন। আচ্ছা, কি বললাম? 620 খ্রিস্টাব্দে নর্মদা নদীর তীরে তিনি চালুক্যরাজ, চালুক্য চেচা লসলু কয় জফলা ডান দিকে, হ্যাঁ, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে, দ্বিতীয় পুলকেশীর কাছে যুদ্ধে পরাজিত হন। দ্বিতীয় পুলকেশীর কাছে যুদ্ধে পরাজিত হন, যুদ্ধে পরাজিত হন। দাড়ি দিয়ে ওখানেই লেখে রাখ, তিনি নালন্দায়, তিনি নালন্দায়, তিনি নালন্দায়, তিনি বলতে হর্ষবর্ধন, তিনি নালন্দায় বৌদ্ধবিহার স্থাপন করেছিলেন। তিনি নালন্দায় বৌদ্ধবিহার, বৌদ্ধবিহার স্থাপন করেছিলেন। এই হর্ষবর্ধনকে কে পরাজিত করে? দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী কোথাকার রাজা ছিল? চালুক্য, চালুক্যরাজ মানে চালুক্য বংশের রাজা ছিল দ্বিতীয় পুলকেশী। হর্ষবর্ধনকে পরাজিত করছিল, বুঝলি? নর্মদা নদীর তীরে যুদ্ধটা হয়েছিল 620 খ্রিস্টাব্দে। আচ্ছা, তারপরে এখানে প্রশ্ন যদি আসে, বৌদ্ধ বিহারকে প্রতিষ্ঠা করে? দ্বিতীয় পুলকেশী, হর্ষবর্ধন। কোথায়? নালন্দায়। আচ্ছা, তারপরে স্টার মার্ক দিয়ে লেখ হর্ষবর্ধনের লেখা, এই লেখ হর্ষবর্ধনের লেখা, হর্ষবর্ধনের লেখা 3টি বিখ্যাত নাটক হলো, হর্ষবর্ধনের লেখা 3টি বিখ্যাত নাটক হলো নাগনন্দ, নাগ দন্ত নাগ, নাগনন্দ কমা রত্নাবলী, নন্দরে নন্দ দন্তার ন দন্তার নয় দয়, নাগনন্দ কমা রত্নাবলী কমা প্রিয়দর্শী, প্রিয়দর্শিকা লেখ, প্রিয়দর্শিকা, প্রিয়দর্শিকা। এখানে প্রশ্ন আসে প্রিয়দর্শিকা নাটকটি কার লেখা? হর্ষবর্ধনের। প্রশ্ন আসবে নাগনন্দ নাটকটি কার লেখা? প্রশ্ন আসে রত্নাবলী নাটকটি কার লেখা? তাহলে দেখ এখানেই 3টে এমসিকিউ হয়ে গেল। কিন্তু তুই যদি ডিটেলসটা জানিস তাহলে এমসিকিউ যেদিকে আসুক অ্যান্সার দিতে পাবি, বুঝলি? এখান থেকেই 3টা প্রশ্ন। আচ্ছা, তারপরে লেখ স্টার মার্ক দিয়ে হর্ষবর্ধনের মৃত্যুর পর, হর্ষবর্ধনের মৃত্যুর পর বাংলার পাল, বাংলার পাল কমা, হ্যাঁ পাল বংশরে, বাংলার পাল কমা মালবের প্রতিহার, হ্যাঁ মালবের প্রতিহার এবং এবং দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট, এবং দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট, হ্যাঁ রাষ্ট্রকূট কয় দীর্ঘ ট, রাষ্ট্রকূট, রাষ্ট্রকূট বংশের মধ্যে, রাষ্ট্রকূট বংশের মধ্যে কনৌজ দখলকে কেন্দ্র করে, কনৌজ ক দন্ত নৌকারে নৌ বরিগিজ্জ, কনৌজ
দখলকে কেন্দ্র করে কনৌজ দখলকে কেন্দ্র করে 200 বছর, প্রায় 200 বছর লিখতে পারিস আর কি, প্রায় 200 বছর যে সংগ্রাম বা যুদ্ধ হয়েছিল, হ্যাঁ প্রায় 200 বছর যে যুদ্ধ বা সংগ্রাম হয়েছিল তা ইতিহাসে ত্রিশক্তি সংগ্রাম নামে পরিচিত। তা ত্রিশক্তি সংগ্রাম নামে পরিচিত। তা ত্রিশক্তি সংগ্রাম, ত্রিশক্তি সংগ্রাম নামে পরিচিত। এটাও একটা খুব ইম্পর্টেন্ট লাইন, বুঝলি? এবারই আসলো নাকি পুলিশের পরীক্ষায় ওই ত্রিশক্তি সংগ্রামটা, নাকি প্রিলিতে আসছিল, পুলিশের পরীক্ষায় আসছিল, এবার না আসলেও আগে আসছে প্রিভিয়াস ইয়ারে। ত্রিশক্তি সংগ্রাম দিয়ে একটা প্রশ্ন দিছিল, বুঝলি? এই ত্রিশক্তি সংগ্রামে তাহলে কয়টা শক্তি ছিল? 3টা। কি কি? বাংলার পাল বংশ, মালবের প্রতিহার আর দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট। এই 3টা রাজবংশ কনৌজ, এই কনৌজ ছিল তখনকার মধ্যে খুব মনে কর ধন সম্পদ, প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ, বুঝলি? মানে কনৌজ যদি দখল করতে পারে তাহলে আর চিন্তা নাই। মানে কনৌজটা ছিল একদম প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ, ধন সম্পদে পরিপূর্ণ, তাই ওই সবার টার্গেট কনৌজটাকে দখল করবে। সেজন্যে এই বাংলার পাল, মালবের প্রতিহার, দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট 3টা রাজবংশের মধ্যে প্রায় 200 বছর যুদ্ধ চলে। এটাই হচ্ছে ইতিহাসে ত্রিশক্তি সংগ্রাম নামে পরিচিত। তো এটা কবে হয়? হর্ষবর্ধনের মৃত্যুর পর হয়। হর্ষবর্ধন থাকলে এটা হইতো না। হর্ষবর্ধন শক্তিশালী রাজা ছিল না, ও যেই মারা গেছে তখন কনৌজ দখল নিয়ে 3 শক্তির মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। আচ্ছা, এখন পাল বংশ পয়েন্ট করবি। পাল বংশ, পাল বংশ পয়েন্ট করে নিচে লেখ, এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, পাল বংশ লেখে লেখ, এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। গোপাল, গয়কারে গোপ, একারে পাল, গোপাল। দাঁড়ি শ্রেষ্ঠ রাজা ছিলেন, শ্রেষ্ঠ রাজা ছিলেন দেবপাল। শ্রেষ্ঠ রাজা ছিলেন দেবপাল এবং শেষ রাজা ছিলেন গোবিন্দপাল। এবং শেষ রাজা ছিলেন গোবিন্দপাল। গোবিন্দপাল এখানে ওই প্রতিষ্ঠাতাটাই পরীক্ষায় আসে, বুঝলি? এখানে যে পাল বংশের প্রতিষ্ঠাতাকে, এটাই পরীক্ষায় আসে, গোপাল। তারপরে নিচে স্টার মার্ক দিয়ে লিখবি পাল রাজারা, এই নিচে স্টার মার্ক দিয়ে লেখ পাল রাজারা, পাল রাজারা বৌদ্ধ ধর্মের অন্তর্গত ছিল। পাল রাজারা বৌদ্ধ ধর্মের অন্তর্গত ছিল, বৌদ্ধ ধর্মের অন্তর্গত ছিল। দাঁড়ি দিয়ে ওখানেই লেখ পাল যুগের শ্রেষ্ঠ কবি ছিলেন, পাল যুগের শ্রেষ্ঠ কবি ছিলেন সন্ধ্যাকর নন্দী। পাল যুগের শ্রেষ্ঠ কবি ছিলেন সন্ধ্যাকর নন্দী। দাঁড়ি, হ্যাঁ সন্ধ্যাকর নন্দী। দাঁড়ি দিয়ে ওখানেই লেখ তার লেখা বিখ্যাত গ্রন্থ হলো, তার লেখা বিখ্যাত গ্রন্থ হলো রামচরিত। তার লেখা বিখ্যাত গ্রন্থ হলো রামচরিত। হ্যাঁ রামচরিত বা চরিত যা বলিস, স বৈষ্ণবিকের রি আত্ম, যদি চরিত বলিস বলবি, চরিত বললে বলবি রামচরিত বা রামচরিত, বুঝতে পারলি? তাহলে এখানে প্রশ্ন আছে যে সন্ধ্যাকর নন্দী কোন যুগের লেখক ছিল, কোন যুগের কবি ছিল? পাল যুগের। আর এটা আছে যে রামচরিত গ্রন্থটি কার লেখা? সন্ধ্যাকর নন্দী। আর এই রামচরিত আর রামচরিত মানস, এই দুইটা তোদের কনফিউশনে পড়বি।
বুঝলি? নিচে লেখে রাখ যে তুলসী দাসের লেখা বিখ্যাত গ্রন্থ, নিচে স্টার মার্ক দিয়ে লেখ, তুলসী দাসের লেখা, তুলসী দাসের লেখা বিখ্যাত গ্রন্থ রামচরিত মানস। তুলসী দাসের লেখা বিখ্যাত গ্রন্থ রামচরিত মানস। আর এটা যদি পরীক্ষায় আসে, যায়া দেখবি তোরা রামচরিত মানস দুইটাই থাকবে, নালে দুই ব্যক্তির নাম থাকবে, তুলসী দাসও থাকবে, সন্ধ্যাকর নন্দী। যদি পরীক্ষায় আসে রামচরিত মানস কার লেখা, যেই দেখবি তুলসী দাসও আছে, সন্ধ্যাকর নন্দী আছে, আর এই দুইটার মধ্যে তোর কনফিউশন, মানে মাথা ঘুটুর 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 করবে যে কোনটা যে কি, পড়বি তো দুইটাই, বুঝিস না? এই দুইটা কিন্তু ভুলেই যায়, সেজন্য এক জায়গায় করে দিলাম। যদি রামচরিত শুধু, তখন সন্ধ্যাকর নন্দী, আর মানস কথাটা যখন অ্যাড হয়ে যাবে তখন তুলসী দাস। রামচরিত মানস তুলসী দাস, বুঝলি? হ্যাঁ, আর শুধু রামচরিত সন্ধ্যাকর নন্দী। খুব খুব কনফিউশন হয় এটা পরীক্ষার হলে না, যে কয়বারই আসে ওই 50% স্টুডেন্ট পড়ে যাওয়া সত্ত্বেও ভুল করে আসে, ওইনে মাথা কাজ করে না, বুঝলি? যাইয়া মানে কর তো দুইটাই মাথার মানে আসবে, তখন তুলসী দাসও মাথায় ঘুরতে থাকবে, সন্ধ্যাকর নন্দীও ঘুরতে থাকবে, যে কোনটা যে কি, রামচরিত মানস, এই দুইটা শুধু কনফিউশনে পড়বি। আচ্ছা, তারপরে নিচে স্টার মার্ক দিয়ে লেখ, দ্বিতীয় মহিপালের রাজত্বকালে, দ্বিতীয় মহিপালের রাজত্বকালে, মহি ম হয় দীর্ঘী, মহিপালের রাজত্বকালে বরেন্দ্রভূমি বা উত্তরবঙ্গে, বরেন্দ্রভূমি বা উত্তরবঙ্গে, বরেন্দ্রভূমি বা উত্তরবঙ্গে, বরেন্দ্র রে ব বৈশিন রেখে রে দন্তা নয় দয় রফলা, বরেন্দ্রভূমি বা উত্তরবঙ্গে বিদ্রোহ দেখা দেয়, বিদ্রোহ দেখা দেয়, কমা যা যা কৈবর্ত বিদ্রোহ নামে পরিচিত। কৈবর্ত, কৈকারে কই, ব তর উপরে রেপ, ডান দিকে জফলা, কৈবর্ত বিদ্রোহ নামে পরিচিত, কৈবর্ত বিদ্রোহ নামে পরিচিত। ওই যে স্পেলিংটা এরকম, যা কৈবর্ত বিদ্রোহ নামে পরিচিত। দাড়ি দিয়ে লেখ, ওখানেই লেখ, এই বিদ্রোহের নায়ক ছিলেন, এই বিদ্রোহের নায়ক ছিলেন, এই বিদ্রোহের নায়ক ছিলেন দিব্য বা দিব্যক। হ্যাঁ, দিব্য বা দিব্যক, দিব্য বা দিব্যক, ভয় ভয় ওকার ক, দিব্য বা দিব্যক, মানে দিব্য থাকে কোনো বইয়ে, দিব্যক লেখাও থাকে, বুঝলি? একই নাম, দিব্য যে ব্যক্তি, দিব্যকও একই ব্যক্তি। আচ্ছা, তাহলে বরেন্দ্রভূমি কোনটাকে বলে? আমাদের যে উত্তরবঙ্গ, সেটা বরেন্দ্রভূমি নামে পরিচিত। হ্যাঁ, এখানে এই কৈবর্ত বিদ্রোহটা হয়েছিল। তারপরে নিচে স্টার মার্ক দিয়ে লেখ, পাল বংশের রাজা ধর্মপাল, পাল বংশের রাজা ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার, খুব ইম্পর্টেন্ট এটা, বিক্রমশিলা মহাবিহার, মহাবিহার ও উদন্তপুরী বিশ্ববিদ্যালয়, উদন্ত হস্যৌ দ দন্তার নয় তয় সংযুক্ত, বিক্রমশিলা মহাবিহার ও উদন্তপুরী বিশ্ববিদ্যালয়, হ্যাঁ পুরী, পয়সা করে পু বৈশিন রয় দীর্ঘী, উদন্তপুরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, উদন্তপুরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এগুলা অনেকবার পরীক্ষাতে আসছে। এই যে বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করে, তাহলে কি হবে অ্যান্সার? ধর্মপাল। আর নালন্দা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করলো প্রথম কুমারগুপ্ত। এই নালন্দাও যদি পরীক্ষায় আসে, বলে দিলাম অপশনে থাকবে প্রথম কুমারগুপ্ত, এই যে এই ব্যক্তির নামও দিবে, ধর্মপালও দিবে, কারণ এই দুইটা তোর মাথায় ঘুটুর ঘুটুর করবে, বুঝতে পারলি? মানে এগুলা কিন্তু একই জাতীয় জিনিসগুলা,
যদি পরীক্ষায় আসে উদন্তপুরী বা বিশ্ববিদ্যালয় বা এই যে বিক্রমশিলা মহাবিহার, তবুও ধর্মপাল পাবি অপশনে, আবার তুই প্রথম কুমারগুপ্ত পাবি। বুঝলি? মানে এই জিনিসগুলো না মানে কনফিউশন হয় পরীক্ষার হলে গিয়া, আর একই জাতীয় নামগুলো ওরা অপশনে রাখে। মানে দুইটাকে বাঁচতে পাবি, দুইটা বাদ দিতে পাবি, আর দুইটার মধ্যে টেনশনে পড়বি যে এইটা হয় না এটা হয়, এটা হয় না এটা হয়। এইভাবে অপশনগুলো সাজায়, কম্পেয়ার করে পড়বি। যখন একটা পড়বি তখন আগেরটা মনে করার চেষ্টা করবি। তারপরে নিচে স্টার মার্ক দিয়ে লেখ, পাল বংশের দুইজন বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী ছিলেন। বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী ছিলেন। বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী ছিলেন। চিত্রশিল্পী ছিলেন ধীমান ও বিদপাল। ধয় দীর্ঘি ময়াকারে মা দন্তান্ন। ধীমান ও বিদপাল। ধীমান ও বিদপাল। বয়সিকারে বি আত্ম বিদ পাল, কয়াকারে পাল পাল। তো এখানে প্রশ্ন আসে যে ধীমান ও বিদপাল মানে কোন বংশের শ্রেষ্ঠ ভাস্কর্য বা চিত্রবিদ ছিলেন? পাল বংশের। বুঝলি? মানে আর্টিস্ট ছিল আর কি, সোজা কথা। বুঝলি? আর্টিস্ট মানে ছবি ভালো আঁকাইতো, আর ভাস্কর্য কারুকার্যের কাজ যারা জানতো, মনে কর পাথরের উপরে ছবি আঁকানো, নকশা কারুকার্যের কাজ আর কি ভালো জানতো। তারপরে নিচে স্টার মার্ক দিয়ে লেখ, পাল ও সেন যুগের, এই পরে লেখ, পাল ও সেন যুগের প্রধান সামুদ্রিক বন্দর ছিল। পাল ও সেন যুগের প্রধান সামুদ্রিক বন্দর ছিল। প্রধান সামুদ্রিক বন্দর ছিল তাম্রলিপ্ত বন্দর। তয়াকারে তা ময়রফলা, তাম্রলিপ্ত বন্দর। হ্যাঁ, লিপ্ত লসিকের লিপ পয়তয় সংযুক্ত। এখানে প্রশ্ন আসে যে তাম্রলিপ্ত বন্দর কোন যুগের? পাল সেন যুগের। হ্যাঁ, এটা একটা বিখ্যাত সামুদ্রিক বন্দর, মানে রপ্তানি আমদানি কাজে ব্যবহৃত হতো। আচ্ছা, তারপরে নিচে স্টার মার্ক দিয়ে লেখ, আরব পণ্ডিত সুলেমান। আরব পণ্ডিত সুলেমান। আরব পণ্ডিত সুলেমান, দন্তস্ব সু লেকারে লে মা দন্তান্ন। সুলেমান দেবপালের সময় ভারতে আসেন। দেবপালের সময় ভারতে আসেন। এখানে প্রশ্ন আসে যে সুলেমান কার সময় ভারতে আসে? দেবপালের সময়, মানে আরব দেশ থেকে আসছিল সুলেমান। বুঝলি? আচ্ছা, এই পর্যন্ত থাক। হ্যাঁ, রিজনিং কর এখন।